তারেক রহমান সাহেব, আপনি মদ খেয়েছেন নাকি আপনি গাঁজা খেয়েছেন নাকি কোকেন নিয়েছেন? আপনি আপনার হাড় মাংস ভেঙে গুঁড়া করেছে। এখন আপনি ওখানে বসে আছেন আর ওখানে বসে এখন পুল্লুক দিচ্ছেন কতগুলো লেঙ্গট পরা হারামজাদাদের পাশে নিয়ে। আপনি এখনো সাদির মতো বালছলদের পাশে নিয়ে আপনি রাজনীতি করছেন। বালছল কতগুলো বটতলার উকিল যারা 2 লাইন ব্রিফ লিখতে পারে না, তাদেরকে নিয়ে আপনি রাজনীতি করছেন। আজকে বলেন বাংলাদেশের জনগণকে নাকি সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয়া হচ্ছে, এটা একটা ষড়যন্ত্র। এই কনক্লুশন আপনাকে কে দিয়েছে? বাংলাদেশ আর্মির বিপক্ষে জনগণ যায় নাই। কাদের বিপক্ষে গিয়েছে? তারেক রহমান সাহেব কাদের বিপক্ষে গিয়েছে? ভারতের ল্যান্ডট পরা লাড্ডু খাওয়া কুত্তার বাচ্চা মোস্তাফিজের বিরুদ্ধে গিয়েছে, মইনের বিরুদ্ধে গিয়েছে, আজিজের বিরুদ্ধে গিয়েছে, শফির বিরুদ্ধে গিয়েছে, আজকে খানকির পোলা ওয়াকারের বিপক্ষে গিয়েছে। আপনি বলছেন সেনাবাহিনীর বিরুদ্ধে? তারেক রহমান সাহেব, ওয়াকার এবং রয়ের 29-30 জন জেনারেল বাংলাদেশ আর্মি না। বাংলাদেশের আর্মির সদস্য সংখ্যা 2,30,000-এর মতো, তার ভিতরে মাত্র 30 জন। এই 30 জনকে রক্ষা করার জন্য আপনি তারেক রহমান পুরো আর্মিটাকে দোষ দেওয়ার একত্র করার চেষ্টা করছেন। বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের মানুষের প্রাণের স্পন্দন। বাংলাদেশের সশস্ত্র বাহিনী বাংলাদেশের মানুষের মুক্তির প্রতীক। বাংলাদেশের সশস্ত্র বাহিনী বাংলাদেশের মানুষের অহংকার। বাংলাদেশের সেনাবাহিনী কারা? আমার ভাই বোন, আত্মীয় স্বজন, ভাইস্তা ভাইনা, প্রতিবেশী, তারা বাংলাদেশ আর্মি। পূর্ব ভুল থেকে মানুষ শিখে, ব্যর্থতা থেকে শিখে, সেটব্যাক থেকে মানুষ শিখে। জানে তারেক রহমান সাহেব আপনি কি করছেন? গত 17 বছর 18 বছরে দেখি নাই আপনি লন্ডনে বসে কোন অন্য দেশের একটা সরকার প্রধান অথবা সাবেক সরকার প্রধানের সাথে আপনি দেখা করেছেন। দেশের জনগণ আর্মির বিরুদ্ধে যাচ্ছে না। আপনি এ ধরনের মন্তব্য কেন দিচ্ছেন? এই তথ্য আপনাকে কে দিয়েছে তারেক রহমান সাহেব? রয়্যাল লোকজন নাকি আপনার আশেপাশে কতগুলো বটতলার উকিল হারামজাদা পশু নাফরমান বসে আছে ওইগুলো? নাকি মির্জা ফখরুল, আব্দুল আওয়াল মিন্টু, আমির খসরু মাহমুদ, ইকবাল চুকু, সামাবাই, কারা? আপনাকে তথ্যগুলো কে দিয়েছে তারেক রহমান সাহেব? এই মুহূর্তে জেনারেল ওয়াকারকে সাপোর্ট করা আপনার জন্য খুব ফরজে আইন হয়ে গেল। জেনারেল ওয়াকারকে আপনি সাপোর্ট করছেন কেন? র সাইন করায় দিছে আপনার প্রধানমন্ত্রী বানাবে। তারেক রহমান সাহেব এবং মির্জা ফখরুল, আপনাদের দুইজনকে উদ্দেশ্য করে বলছি, জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দলকে এইভাবে ধ্বংস করে দেওয়ার কোন অধিকার আপনাদের নাই। বেগম খালেদা জিয়ার অর্জিত বিএনপি কে ধ্বংস করে দেওয়ার কোন অধিকার আপনাদের নাই তারেক রহমান সাহেব, মির্জা ফখরুল। আপনার বাবা মেজর হয়ে নিজের জীবনের উপরে ঝুঁকি রেখে, নিজের স্ত্রী পুত্রদের উপরে ঝুঁকি রেখে স্বাধীনতা ঘোষণা করেছিলেন এই ভারতের তাবেদারি করার জন্য না। তারেক রহমান সাহেব, ভারতীয় চক্রান্তে পিটিয়ে আপনার কোমর ভেঙে দেওয়া হয়েছিল। হাসিনা এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করতে গিয়ে আপনার বাবাকে জীবন দিতে হয়েছে। আপনি ভুলে গেছেন? এই মির্জা ফখরুলের মতো লোক, ডক্টর বদরুদ্দোজা চৌধুরীর মতো বেঈমানের মতো লোক, তাদের জন্য আপনার বাবাকে জীবন দিতে হয়েছে। এখন আপনি আরো ডক্টর বদরুদ্দোজা জোগাড় করেছেন, ভারতীয় হায়না জোগাড় করেছেন। তারেক রহমান সাহেব, কোন পৃথিবীতে বাস করেন? আপনার পাশে কতগুলো ল্যান্ডট পড়া হারামজাদা রেখেছেন, তারা আপনাকে বলছে জনগণকে আর্মির বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে।
তারেক রহমান সাহেব, আপনাকে নিয়ে আপনার বিভিন্ন কথা নিয়ে আমি সমালোচনা করতে চাই না। আমি বিশ্বাস করতে চাই আপনি জিয়া রহমান সাহেবের সুযোগ্য পুত্র। এ ধরনের বাহুত্রা, গাবুটাই, হুবড়িটাই, এ ধরনের মন্তব্য আপনি কোথায় পেয়েছেন? দর্শকবৃন্দ, তারেক রহমান একজন সশ্রদ্ধ, স্বজন, মানে খুবই বন্ধু বৎসল্য, খুবই ভালো একজন মানুষ। আমি এই হিসাবেই তাকে জানি। এর চেয়ে বিপরীত আমি কোনো কিছু আমি জানি না। আমি তারেক রহমানকে মনে করি তার শরীরে বয়ে রয়েছে জেনারেল জিয়াউর রহমানের রক্ত, বেগম খালেদা জিয়ার রক্ত। কিন্তু তারেক রহমানকে যদি এভাবে ভুল বুঝিয়ে ধরনের মন্তব্য তার মুখ থেকে বের করে এবং তারেক রহমান যদি এগুলোকে ভেরিফাই করতে ব্যর্থ হয়, এটা অত্যন্ত কষ্টের কথা। বেগম জিয়ার অসুস্থতার সুযোগে ভারতীয় আধিপত্যবাদী যেসব কুত্তারা রয়েছে তারা যদি চারিদিকে ঘিরে ধরনের কথা বলে, তারেক রহমান সাহেব, মির্জা ফখরুল এবং দেশের আজকের যারা এসব কথার সাথে বিশ্বাস করেন, আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। একটা সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য ওই দিনই ধ্বংস করার পায় তারা শুরু হয় যেদিন জেনারেল মোস্তাফিজুর রহমানকে রিটায়ারমেন্ট থেকে ব্যাক করে রয়ের ওত নেয়ার পরে তাকে সেনা প্রধান করা হয়। ওই দিনে বাংলাদেশ আর্মি ইনস্টিটিউশনের ভিতরে রয়ের গোড়াপত্তন শুরু হয়। 96 সালে আপনাদের মনে আছে, জেনারেল মোস্তাফিজকে রিটায়ারমেন্ট থেকে ডেকে রয়ের ওত প্রথম নেওয়ানো হয়। তাকে রয়ের ওত নেওয়ানোর পরে তাকে আর্মি চিফের দায়িত্ব দেওয়া হয়। দর্শকবৃন্দ, তারপরে শুরু হয় মোস্তাফিজের পরের থেকে কতগুলো, এখন দেখি কয়েক জায়গায় মন্তব্য দেয়। ইকবাল, করিম ভুইয়া, মবিন, আজিজ চিন্তা করেছেন আর্মির স্ট্যান্ডার্ড কোথায় নামিয়ে নেয়ার পরে আজিজের মতো একটা দুষ্কৃতিকারী পরিবারের একটা হারামজাদা তাকে আর্মি চিফ বানানো হয়। তারপরে শফির মতো কাঙ্গাল, ভাতের কাঙ্গালকে আর্মি চিফ বানানো হয়। তারপরে কি তাই মইনের মতো একটা হুবড়িকে বেগম জিয়ার আপন ভাই সাইদ ইস্কান্দার ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য একটা লিলিপুট হারামজাদা মইনকে সেনাপ্রধান বানায় এবং তার খেসারত যায় তারেক জিয়ার উপরে। তারেক জিয়াকে পিটিয়ে পঙ্গু বানানো হয়। তাকে অকথ্য ভাষায় নির্যাতন করা হয়েছিল। তারেক জিয়া, আপনি কি এগুলো ভুলে গেছেন? তারেক রহমান এ ধরনের রেকলেস, এ ধরনের স্টুপিড কথাবার্তা দ্বিতীয়বার আপনার মুখ থেকে আপনি বের করবেন না। আপনাকে গালি দিতে আমার কষ্ট লাগবে। এ ধরনের ননসেন্স কথাবার্তা আপনাকে কে বলে দিয়েছে? কেউ যদি আজিজের বিরুদ্ধে কথা বলে, সেটা কি সেনাবাহিনীর বিরুদ্ধে বলবে? সেনাবাহিনী সবার ভাই কি দাঙ্গাবাজ, ডাকাত, খুনি? কেউ যদি শফির বিরুদ্ধে কথা বলে, শফি হচ্ছে ভাত না খাওয়া কাঙ্গাল, মঙ্গা, গাবু। এর অর্থ কি? সেনাবাহিনীর বিরুদ্ধে হলো মইনের বাচ্চা, মইন এই খানকির পোলা ভারত থেকে কয়েকটা ঘোড়া নিয়ে শুয়ারের বাচ্চা বাংলাদেশটাকে ভারতের হাতে তুলে দিয়ে শুয়ারের বাচ্চা, বেঈমানের বাচ্চা এখন ফ্লোরিডায় বসে রয়েছে। সেটা আর্মির বিরুদ্ধে না, এগুলো ব্যক্তির বিরুদ্ধে। 2,30,000 সেনাবাহিনীর মধ্যে, সশস্ত্র বাহিনীর মধ্যে যদি 30 জন, মাত্র 30 জন, 1% না, মাত্র 30 থেকে 35 জন, 50 জন, এরা হচ্ছে বেঈমান, এরা হচ্ছে দেশদ্রোহী,
এরা বাংলাদেশের জনগণের জন্য কাজ করে না, এরা দেশের অস্তিত্বের জন্য কাজ করে না, এরা কাজ করে তাদের প্রভু ভারতের জন্য। অশোক স্তম্ভ তাদের টার্গেট, বাংলাদেশের জাতীয় শাপলা তাদের টার্গেট না, বাংলাদেশের জনগণের মুক্তি তাদের টার্গেট না, বাংলাদেশের সীমান্ত রক্ষা করা তাদের টার্গেট না, বাংলাদেশের জনগণের অধিকার রক্ষা করা তাদের দায়িত্ব না, বাংলাদেশের ভোটাধিকার অর্জন তাদের কর্তব্যের মধ্যে পড়ে না। তারা শুধু ভারতের স্বার্থ রক্ষা করবে ৩৫ থেকে ৩৫ জন। এই মির্জা ফখরুলের মতো ফটকা, মির্জা ফটকা, মির্জা আব্বাস, এই মির্জার এই দুই কুত্তার বাচ্চা, হারামখোর বেঈমান, এই শুয়োরের বাচ্চা দুইটা, আমির খসরু মাহমুদ একজন, এই আরেকটা বিশাল পোলা। সবাই খালি আমাকে বলবে যে ভাই আপনি গালি দেন, এই খাটকি পোলাদের আপনি কি বলবেন? আজকে তারা বলে আমরা নাকি সেনাবাহিনীর বিরুদ্ধে জনগণকে ইগনাইট করতেছি, আমরা নাকি জনগণকে সেনাবাহিনীর বিরুদ্ধে লীলায় দিতেছি। বাট হারামজাদাদের দল। তারেক রহমান সাহেব, think twice before you comes up with this reckless comment. আমি অবাক হয়ে যাই, আপনার মতো একজন দায়িত্ববান মানুষ আপনি কি করে এ ধরনের মন্তব্য করতে পারেন? আমি জাস্ট অবাক হয়ে যাই, কি করে আপনি এ ধরনের কথা বলতে পারেন? দর্শকবৃন্দ, আমি তারেক রহমানের কয়েকটা লাইন আমি আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। তারেক রহমান বলছে, কিছুদিন আগে যেমন সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করা হয়েছিল, ঠিক তেমনি এখন সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা করা হচ্ছে। আমরা এটুকু নিশ্চয়ই বুঝি যে এর পিছনে অবশ্যই ষড়যন্ত্র আছে। আমরা সবাই মিলে যদি সচেতন থাকি, অবশ্যই আমরা এসব ষড়যন্ত্র মোকাবেলা করতে পারবো। তারেক রহমান, আপনার কথার জবাব দিচ্ছি। সংস্কারের পিছনে আপনাদের অনেক জায়গায় আপত্তি আছে, অনেক জায়গায় ভণ্ডামি আছে, অনেক জায়গায় আপনাদের অদূরদৃষ্টি আছে। আপনি শুনতে চান তারেক রহমান সাহেব কোথায় আছে? দর্শকবৃন্দ, কোথায় আছে আপনাদেরকে আমি বলি। সংস্কার কর্মসূচির মধ্যে একটা জায়গায় ছিল একজন ব্যক্তি সর্বাধিক 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। তারেক রহমান সাহেবের ওখানে আপত্তি আছে। দর্শকবৃন্দ, তারেক রহমান সাহেবের হাসিনা মাগির ওখানে আপত্তি আছে। লন্ডন পরিবারতান্ত্রিক রাজনীতিকে মুদ্রা দেয় আমি ওই পরিবারতান্ত্রিক রাজনীতির উপরে। তারেক রহমান মেনে নেন নাই। মির্জা ফখরুল বলেছে, আমরা ওটা মানি না। বুঝেছেন? তো আপনারা সংস্কার চাইবেন কেন? আপনারা তো লোটা বান্ডল হইয়া বসে রয়েছেন, কবে আবার ক্ষমতায় আসবেন, বাংলাদেশ ছাড়ে চুইচা খাবেন। আপনারা ওই দলের লোকটা। দর্শকবৃন্দ, শুধু তাই না, একজন ব্যক্তি সর্বাধিক 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। সেক্ষেত্রে বিএনপি আপত্তি করেছে। এই বিএনপি কে অ্যাকোমোডেট করার জন্য রাশার মতো একটা সংবিধান ইনঅ্যাক্ট করার চেষ্টা করেছে। সেটা কি জানেন? বলছে ওকে, হতে পারবে 2 বারের বেশি, তাহলে কি করতে হবে? 2 বার প্রধানমন্ত্রী হয়েছে, তারপরে মধ্যে আবার একজন আর অন্য একজন আর নির্বাচিত হইতে হবে, পরে আবার তিনি ব্যাক করতে পারবেন। এর মধ্যে এর অর্থ কি? আপনাদের রাশিয়ার নির্বাচনের কথা বলি। ভ্লাদিমির পুতিন ইলেক্টেড প্রেসিডেন্ট হলেন। এখন রাশিয়ার কনস্টিটিউশন অ্যালাউ করে না ভ্লাদিমির পুতিনকে কন্টিনিউয়াসলি যুগের পর যুগ প্রেসিডেন্ট থাকার। তখন ওই কনস্টিটিউশনের ভিতরে একটা ফর্মুলা তৈরি করলেন। পুতিন প্রেসিডেন্ট থেকে রিজাইন করে প্রধানমন্ত্রী হলেন এবং মেদভেদেভ পুতিনের একজন পাঁচাটা গোলাম, তাকে প্রেসিডেন্ট বানানো হলো। মেদভেদেভ প্রেসিডেন্ট হওয়ার 4 বছর পরে আবার পুতিন প্রেসিডেন্ট হয়েছে। দর্শকবৃন্দ, বাংলাদেশের কনস্টিটিউশনে এ ধরনের একটা অ্যারেঞ্জমেন্ট করার চেষ্টা করেছে। সেটা হলো এই যে 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না। আর যদি প্রধানমন্ত্রী ওই ব্যক্তি একই ব্যক্তি আবার প্রধানমন্ত্রী হতে চায়, মধ্যে তাকে একবার একটা টার্ম অন্য একজনকে প্রধানমন্ত্রী হবে, তারপরে আবার আসতে হবে আরেকজনকে। বিএনপি সেখানেও আপত্তি করেছে।
এর অর্থ কি জানেন? মোরা একবার ক্ষমতায় নিলে ওইটারে সাক্তা করে পকেটে রাখতে হইব। বিএনপি সেখানে আপত্তি করেছে, তো ওনারা সংস্কার চাইবে। আপনারা মনে হয় এই বিএনপি সংস্কার চায়? তারেক রহমান বলেছে, আর সংস্কারের কথা বলা হয়েছে। তারেক রহমান সাহেব, are you still inside the home of your mother? Where are you? Have you ever been discussed or confronted with the policy discussion? আপনি এগুলো কখনো শুনেছেন? আপনাকে কেউ কখনো বলেছে, এ নিয়ে আলাপ আলোচনা করেছে? তারেক রহমান সাহেব, আপনার মা জীবনের শ্রেষ্ঠ ভুল করেছিল। এরশাদ পতনের পরে আপনার মা ভারতীয়দের পরামর্শে এবং হাসিনার ম্যানিপুলেশনে আপনার মা সংসদীয় গণতন্ত্র করতে গেছে। এই সংসদীয় গণতন্ত্র করতে গিয়ে হাসিনাকে সরকার প্রধান বানানোর সুযোগ তৈরি করে দিয়েছে আপনার মা। এটা ছিল আপনার মায়ের ব্যর্থতা। আপনার মা ওই দিন যদি সংসদীয় গণতন্ত্র না দেন এবং প্রেসিডেন্সিয়াল ফর্মে উনি যদি বাংলাদেশের প্রেসিডেন্ট হতেন, হাসিনা জীবনেও বাংলাদেশের প্রেসিডেন্ট হতো না, কারণ শি ইজ নট ইলেক্টেবল। বাংলাদেশে যদি প্রেসিডেন্সিয়াল ইলেকশন হয়, দর্শকবৃন্দ, বাংলাদেশের জনগণ কোনদিন শেখ পরিবারের কাউকে ভোট দিয়ে প্রেসিডেন্ট বানাবে না। সংসদীয় পদ্ধতি শুধু তৈরি করেছিল এই হাসিনাকে ক্ষমতায় আনার জন্য। এই কৌশল, এই কূটকৌশল আপনার আমার ভিতরে না ঢুকলেও আপনারা একটু লেখাপড়া করবেন না? আপনারা এগুলো জানবেন না? তারেক রহমান সাহেব, আপনি কেন বলে দেন না সংস্কার কমিশনকে, ঐক্যমত্য কমিশনকে বাংলাদেশের গভর্নমেন্ট ফর্ম চেঞ্জ করতে হবে? এটা কেন বলে দেন না বাংলাদেশ হবে প্রেসিডেন্সিয়াল শাসন? আপনি এটা বলে দেন না কেন? 2 বার 3 বার এটা পরেরটা পরে দেখা যাবে। আপনার পাশে যে সব স্কলার বাংলা বইটা আছে, এই কুত্তার বাচ্চারা কি করে? আপনারা ওখানে বসে কি করছেন? আপনি ঠান্ডা মাথায় কেন সংস্কার কমিশন এবং ঐক্যমত্য কমিশনকে বলে দেন না কেন? ফাইন, 2 টার্ম, কিন্তু বাংলাদেশ হবে প্রেসিডেন্সিয়াল ফর্ম। বাংলাদেশে হবে প্রেসিডেন্সিয়াল ফর্ম। দর্শকবৃন্দ এবং বাংলাদেশের জনগণ, দেশবাসী, ভাই ও বোনেরা, আপনারা কান খুলে শুনে রাখুন। বাংলাদেশে যদি প্রেসিডেন্সিয়াল ফর্ম হয়, হাসিনা, রেহানা বা শেখ পরিবারের কেউকে মানুষ ভোট দিয়ে প্রেসিডেন্ট বানাবে না। আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় বলি, ওই দিন রয় ষড়যন্ত্রের কাছে বেগম জিয়া হেরে গিয়েছিলেন, হাসিনার ম্যানিপুলেশনে বেগম জিয়া হেরে গিয়েছিলেন এরশাদ পতনের পরে। এটা ছিল ওনার জীবনের সর্বশ্রেষ্ঠ ভুল যে উনি সংসদীয় গণতন্ত্র মেনে নিয়েছিলেন। আজকের বাদ এই বিষয়টাকে আমি বাদ দিলাম। আপনারা, তারেক রহমান সাহেব, আপনি বলছেন সংস্কারের কথা বলে নির্বাচন দেরিতে হয়েছে, এখন আবার জনগণকে সেনাবাহিনীর বিরুদ্ধে। তারেক রহমান, 2টা জায়গায় আপনি ভুল। আপনি কেন ভুল আমি মাত্র বললাম। আপনি যদি নেগোসিয়েশনের জন্য বলেন সংস্কার কমিশনে, আপনার একটা কথা বলা উচিত, বাংলাদেশের ফর্ম অফ গভর্নমেন্ট মাস্ট চেঞ্জ। আমরা সংসদীয় গণতন্ত্র চাই না। নাম্বার 1, কেন জানেন? বাংলাদেশের প্রেক্ষাপট, জিওগ্রাফিক্যাল অবস্থান এবং আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ কোড এন্ড ফর্মুলা সংসদীয় গণতন্ত্রের দিকে যায় না, মধ্যে যায় না। এখানে যদি সংসদীয় গণতন্ত্র হয়, ভারত আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় সিট কিনে লোকজনদেরকে রেখেছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনভেস্ট করে তাদেরকে নির্বাচিত করে সংসদে একটা সংসদীয় কু করার চেষ্টা করবে ভারতের পক্ষে।